ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। জানাবো ইউনূস জিনপিং বৈঠক, বিশেষ নজর যুক্তরাষ্ট্র ও ভারতের। যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে আমরা বুঝি, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বিএনপির চাওয়া সংসদে নির্বাচনে কি সংস্কার বাস্তবায়নের শ্রেষ্ঠ উপায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলে, জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে, তাদের মতামত তুলে ধরেছেন। কোন রাজনৈতিক দল কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে, কোনটিতে দ্বিমত হয়েছে, সেই সব তারা জানাচ্ছেন। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য হচ্ছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো চিহ্নিত করা এবং তারা একটা তালিকা প্রস্তুত করা। যেসব দল এতে একমত হয়েছে তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটি হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। তিনি বলেন, আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। ইউনূস জিনপিং বৈঠক, বিশেষ নজর যুক্তরাষ্ট্র ও ভারতের। প্রধান উপদেষ্টার চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরাও। তাদের মতে বাংলাদেশের জনগণ তো বটেই, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো দেশগুলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ইউনূসের বৈঠকের প্রতি বিশেষ নজর রাখছে। ভূরাজনৈতিক ও কৌশলগত নানা কারণে এই সময়ে বৈঠকটির গুরুত্ব অনেক। কারণ এক সপ্তাহ পরেই ব্যাংককে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৌতূহল উস্কে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজেই। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। সাংবাদিকরা জানতে চেয়েছেন কি সেই গুরুত্বপূর্ণ ঘোষণা। ওয়েনের জবাব, ওয়েট অ্যান্ড সি। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি। কোন চমক কি সত্যি থাকছে এ নিয়ে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অবশ্য বলেছেন, কোনো চুক্তি হচ্ছে না, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। বুয়াও ফোরাম ফর এশিয়ায় যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আগামীকাল চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বুয়াও ফোরামকে আগেও দাভোস হিসেবে অবহিত করা হয়। এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং বিশ্বের জায়ান্ট ফার্মগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এই ফোরামে যোগ দেবেন। তবে এই সফরকে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ঘোষণা করা হয়েছে। ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ফোরামের সাইড লাইনে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে প্রধান উপদেষ্টা হাইনান ও বেইজিং যাবেন। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান বলেছেন, এই সফরকালে চীনের তরফে বাংলাদেশের কাছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ধরনের বিষয়ে জানতে চাইতে পারে। বিশ্ব পরিস্থিতি নিয়েও আলাপ আলোচনা হবে। তিস্তার প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে চীন পর্যায়ক্রমে অর্থায়নে রাজি আছে, কিন্তু এই ব্যাপারে প্রতিবেশী ভারতের উদ্বেগ থাকায় এই সফরে তেমন কিছু হবে কিনা তা নিশ্চিত নয়। চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ আরো শর্ত শিথিল হইতে বা চাইতে পারে। তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা চাইতে পারে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ কি কি করছে সেটা বাংলাদেশের তরফে জানানো হতে পারে, কারণ বাংলাদেশের রোহিঙ্গা বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে। এইসব বিষয়ে চীনকে অবহিত করতে পারে। চীনের রাষ্ট্রদূত যে ঘোষণা
দেওয়ার কথা বলেছেন, সেটা কি হতে পারে জানতে চাইলে মাহবুবুজ্জামান বলেন, এটা সম্ভবত বাংলাদেশের যৌথ উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠা কিংবা বড় কোনো বিনিয়োগের বিষয় হতে পারে। কারণ চীন শুল্কমুক্ত সুবিধা দিলেও বাংলাদেশের কোনো লাভ হবে না। বাংলাদেশের রপ্তানি পণ্য বেশি নেই, তাই যৌথ উদ্যোগের বিকল্প নেই। চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক সহযোগী দেশ, ফলে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে ব্রিজ, সম্মেলন কেন্দ্র সহ নানা প্রকল্পে চীন অর্থায়ন করেছে। এই অর্থায়ন আগামী দিনেও যাতে অব্যাহত থাকে সে বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার এবারে চীন সফরে কোনো চুক্তি হবে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন রোববার সাংবাদিকদের বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের আসন্ন চীন সফর খুবই সফল, ফলপ্রসূ ও মাইলফলক হবে। এই সফর থেকে কিছু ঘোষণা করা হবে। সম্প্রতি পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি। আমরা এখন আলোচনা করছি, দুই দেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন করছে। কি ঘোষণা করা হবে সেই সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন এবং দেখুন, আমরা এখনো এটি নিয়ে কাজ করছি। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, গত 50 বছরের মধ্যে এবারের প্রধান উপদেষ্টার সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে চীনের রাষ্ট্রদূত মনে করেন। প্রেস সচিব বলেন, সবচেয়ে বেশি ফোকাস করা হবে চীনের ফ্যাক্টরি বাংলাদেশে স্থানান্তরের প্রতি। বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চাই, এর মাধ্যমে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং খাতে বিপ্লব সাধিত করতে চাই। সাম্প্রতিক বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনায় চীনের সমরাস্ত্র ক্রয়, চীনের এয়ারক্রাফট বিক্রি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের সরকারের আলোচনা আশপাশের দেশগুলোর সম্পর্কের উপর কি প্রভাব ফেলে সেগুলো কৌতূহলী করছে। যারা 100 গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে আমরা বুঝি, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সৈয়দপুর থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। তার এই বহর নিয়ে বিএনপি মহাসচিবের এই মন্তব্য। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। জনগণ যাতে বিএনপিকে ভালো বলে এমন কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। বিএনপির চাওয়া সংসদে নির্বাচনে কি সংস্কার বাস্তবায়নের শ্রেষ্ঠ উপায়? জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ সংস্কার বাস্তবায়নের পথ হিসেবে গণপরিষদের নির্বাচন ও গণভোটের অনুপযুক্ততার আলাপ তুললেন। যুক্তি হিসেবে তিনি বলেন, গণপরিষদ ব্যবহৃত হয় কেবল নতুন সংবিধান তৈরির সময়, তাই বাংলাদেশের জন্য সেটা অনুপযুক্ত। আর বর্তমান সংবিধানে যেহেতু নির্দিষ্ট করা আছে গণভোট কোন কোন ধারার ক্ষেত্রে হতে পারবে, তাই সংবিধানের অন্যান্য ধারা পরিবর্তনের এখতিয়ার গণভোটের নেই। সংবিধান তৈরির ইতিহাস ঘাটলে দেখা যায় সংবিধানের বড় কোনো পরিবর্তনে জনগণের গণপরিষদে নির্বাচন একটি প্রচলিত পদ্ধতি। সাধারণত একটি দেশ যখন কোনো একনায়কতন্ত্র বা একনায়ক মুক্ত হয় তখন, অথবা গৃহযুদ্ধের অবসান হয় তখন, সেই নয়া রাজনৈতিক সম্ভাবনাকে জনবান্ধব ও বিধিবদ্ধ করার জন্য গণপরিষদের প্রয়োজন হয়ে পড়ে। সংবিধান সংস্কারে গণপরিষদ ব্যবহারের অনেক উদাহরণ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাসিস্ট মুসোলিনির ছাপ মুছে ফেলতে 1946 সালে ইতালির গণপরিষদ নির্বাচিত হয়েছিল, যা 1848 সালের স্ট্যাচুটো আলবার্টিনো প্রতিস্থাপন করে বড় ধরনের সংস্কার এনেছিল। তুরস্কে একাধিক গণপরিষদ গঠিত হয়। 1921 ও 1924 সালের সংবিধান মূলত উসমানীয় আমলের কাঠামোর সংশোধন ছিল। পরে সামরিক অভ্যুত্থানের পর 1961 ও 1982 সালে গণপরিষদ বড় ধরনের সংবিধান সংশোধন আনে, যা নতুন রাজনৈতিক বাস্তবায়নের সঙ্গে খাপ খাইয়ে নেয়। দক্ষিণ আমেরিকায় চিলিতে 2021 সালে একটি গণপরিষদ নির্বাচিত হয়েছিল, যা 1980 সালের পিনোশে আমলের সংবিধান প্রতিস্থাপন করে। কলম্বিয়ার রাজনৈতিক সহিংসতা ও বিচারহীনতা থেকে মুক্তির জন্য 1991 সালে জাতীয় গণপরিষদের মাধ্যমে 1886 সালের সংবিধান প্রতিস্থাপন করে। বলিভিয়া 1825 সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত 17 বার সংবিধান প্রতিস্থাপন করেছে।
গত 100 বছরে সেটা হয়েছে 4 বার, যার মধ্যে 4 বার হয়েছে গণপরিষদের মাধ্যমে। আমাদের কাছে দেশ ফিলিপাইনে 1971 সালে সৃষ্ট সংবিধান কমিশন 1935 সালে সংবিধান পরিবর্তন করে 1973 সালে সংবিধান গঠন করে ফার্দিনান্দ মার্কোসের শাসনকালকে বৈধতা দেয়। পরে 1886 সালের গণ আন্দোলনের পর তৈরি সংবিধান কমিশন 1987 সালে সেই সংবিধান প্রতিস্থাপন করে। এত উদাহরণ থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে সময় একটা দেশ যখন একটা নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয় তখন নাগরিকদের অধিকার সুসংহত করার জন্য সংবিধানের আমূল পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। সেই আমূল পরিবর্তন যাচাই বাছাই করে বৈধতা দেওয়ার জন্য গণপরিষদ তৈরি করা হয়। গণপরিষদের কাজ তিনটি: এক, সংবিধানের বিষয়বস্তু নিয়ে প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার ব্যবস্থা করা; দুই, সেই আলোচনা থেকে একটা খসড়া প্রস্তাব তৈরি করা; এবং তিন, সেই প্রস্তাবের পক্ষের সদস্যদের সম্মতি আদায় করে নতুন বা সংশোধিত সংবিধান অধিষ্ঠিত করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।